আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিরোধী তৃণমূল কংগ্রেস কেমন যেন ছন্নছাড়া হয়ে গেল। এর মাঝে কে আসল, কে নকল, কে আদি, কে বা অনাদি তার বোঝার উপায় নেই। পরিষদীয় দলে মমতার নেতৃত্বাধীন তৃণমূলের একটি অংশ বিজেপির বিরুদ্ধে, আবার ঋতব্রতর তৃণমূলেরও বিরুদ্ধে। দুটি গোষ্ঠী কিন্তু বিরোধী আসনে বসবে। সঙ্গে থাকবে কংগ্রেস, বাম, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি। শাসক শিবিরে একা ভারতীয় জনতা পার্টি। ওদিকে সংসদে দেখুন, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন তৃণমূলের একটা বড় অংশ এবার বসবে এনডিএ ব্লকে। তারা কিন্তু সরকারের পক্ষে, অর্থাৎ তারা বিজেপিকে সমর্থন দেবে। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সাজদা আহমেদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আবার তৃণমূল, কিন্তু তারা ইন্ডিয়া ব্লকে, অর্থাৎ কংগ্রেস, বাম, সপাকে সমর্থন যোগাবে তারা। এখানেই গুলিয়ে যাচ্ছে সব কিছু। সাধারণ মানুষের কাছে তবে তৃণমূল আসলে কোন দিকে, দলের নাম দেখে এই মুহূর্তে বোঝার কোনো উপায় কিন্তু নেই। তাহলে দলের যারা সদস্য, সেই তাদের নাম দেখে বুঝতে হবে। যেমন প্রসূন বন্দ্যোপাধ্যায়, উনি কাকলি দেবীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে রয়েছেন। সায়নী ঘোষ বহু দূরে আছেন, কোথায় উনি বলতে পারবেন। ফল ঘোষণার পর যাদবপুরের এই সাংসদকে কয়েকবার দেখা গিয়েছিল বটে, কিন্তু তারপর বেপাত্তা। ফোনে জানিয়েছেন মমতার সঙ্গেই নাকি তিনি আছেন। কবে আসবেন, কবে যোগ দেবেন সংসদের আসন্ন বাদল অধিবেশনে, সেটা এখনো জানা নেই। সেখানে গিয়ে আবার যদি সায়নী দেখেন তাঁরই একদা সতীর্থ জুন মালিয়া, শতাব্দী রায়রা ট্রেজারি বেঞ্চে বসেছেন, তবে সেখানে গিয়েও বসে পড়তে পারে। আসলে আবেগপ্রবণ তো, অসম্ভব কিছু নয়। কিন্তু ট্রেজারিতে বসা মানেই তো এনডিএ ব্লক, মানে ভারতীয় জনতা পার্টি, মানে সেই শিব ঠাকুর আর কন্ডম নিয়ে তাঁর করা সেই মন্তব্যকে কেন্দ্র করে গোটা দেশে যে তোলপাড় করে দেওয়া ভাইরাল মন্তব্য, পাল্টা মন্তব্য কমেন্ট বক্সে উজাড় হয়ে গিয়েছিল, সেই তাঁদের সঙ্গে বসেই ঢোক গেলতে হবে। যার মনের মাঝে কাবার, নয়নের মাঝে মদিনা, তিনি পারবেন তো সেই ট্রেজারি বেঞ্চে গিয়ে বসতে? সবটাই কেমন যেন ধোঁয়া আসা। এই যে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, গোটা বাংলা দেখেছিল নারদা স্টিং অপারেশনে তিনি টাকা নিচ্ছেন, তারপর সব খালাস হয়ে গেল, নাকি বিচারাধীন সেই মামলা বলতে পারবো না, চলছে হয়তো, তবে মানুষ দেখেছেন তাকে টাকা নিতে। প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি তো আগেই নাম লিখিয়েছেন বিদ্রোহী সাংসদের তালিকায়, তাঁকেও কিন্তু দেখা গিয়েছিল নারদা স্টিং অপারেশনে টাকা নিতে। তো যাই হোক, একটা সময় এরাও বলতেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন ভবনের তৃণমূল, রাজ্যের বিভিন্ন জায়গায় মিটিং সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বা কোনো সাংবাদিক বৈঠকে তোপ দাগ দেন বিজেপিকে ওয়াশিং মেশিন বলে, অর্থাৎ বিজেপিতে গেলেই সব নাকি সফেদ হয়ে যায়। তাই এই যে সাংসদরা কাকলি দেবীর নেতৃত্বাধীন, তারা কি তবে বিজেপি নামক ওয়াশিং মেশিনে সফেদ হতে গিয়েছেন? প্রশ্ন আসে, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তো আরও আসে, এরা কি নিজেদের পিঠ বাঁচাতে গেলেন? ডিমাক্রান্তর হাত থেকে বাঁচতে তারা গেলেন এই মুহূর্তে? লোকসভার ট্রেজারি বেঞ্চে বসবেন, এই সমস্ত নিয়ে আলোচনা করা বা আপনাদের সঙ্গে শেয়ার করার একটা প্রয়োজন অবশ্যই রয়েছে। আসলে আমি নিজেও একটা ধাঁধার মধ্যে রয়েছি বলে আর থাকতে পারলাম না, তাই শেয়ার করতে চলে এলাম আপনাদের সঙ্গে। শেয়ার করার
আরও বিষয় রয়েছে, আরও প্রশ্ন রয়েছে। অবশ্যই সেই সমস্ত আলোচনায় আমরা যাব, শেয়ারও করব। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। মেডিটেক হাসপাতাল পূর্ব বর্ধমান 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড, 108 শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। বিরতির পর আবারও ফিরে এলাম শিরোনাম আপডেটে। বিরতির আগে যেমন প্রশ্ন রেখেছিলাম, লোকসভায় এখনও পর্যন্ত কারা গেলেন ইন্ডিয়া ব্লকে বসে বিজেপিকে সমর্থন জোগাতে, এবার কয়েক বছর পেছনে আমরা ফিরে তাকাবো। 2021 সাল রাজ্য বিধানসভা নির্বাচনে শেষ 5 তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর একের পর এক বিজেপির কর্মী সমর্থকদের ওপর আক্রমণ নেমে এসেছিল। শুধু তাই নয়, রাজ্যের সেই সময়ের বিরোধী দলনেতা তথা বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তৃণমূলের হাতে মোট 315 জন বিজেপির কর্মীর মৃত্যু হয়েছিল। সেই তৃণমূল আজ কেন্দ্রে বিজেপির সমর্থনে, আবার রাজ্যে মমতার বিরুদ্ধে এবং তাঁদেরও বিরুদ্ধে। কারণ ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলছুট বিধায়করা জানিয়ে দিয়েছেন তারা মমতারও বিরোধিতা করবেন, আবার শাসক বিজেপিরও বিরোধিতা করবেন। ঠিক কী ধরনের রাজনীতি যে আগামী দিনে পশ্চিমবঙ্গে এবং দিল্লির লোকসভা ও রাজ্যসভায় রাজ্যের আঞ্চলিক দল তৃণমূলের দুই গোষ্ঠী করতে চলেছে, কিভাবে কার হয়ে গলা ফাটাতে চলেছে, তা অবশ্যই দেখার জন্য মুখে আছে রাজনৈতিক মহল। গত কয়েকদিন ধরে একটা জল্পনা চলছিল, ভাঙতে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রথমে ভাঙন ধরল কালীঘাটের অফিসের দলের বিধায়কদের নিয়ে ডাকা বিরোধী দলনেতা বাছাইয়ের পর্বে। সেই বৈঠকে বিধায়কদের সই সাবুত নিয়েই কিন্তু প্রথম গোল বাঁধল। দলের সবাই উপস্থিত না থাকলেও আগের বৈঠকে উপস্থিত বিধায়কদের সই সম্বলিত কাগজ ছিঁড়ে নিয়ে দ্বিতীয় দিনের মিটিংয়ের রেজলিউশন বলে চালিয়ে দিয়ে স্পিকারের কাছে বিরোধী দলনেতার নাম প্রস্তাবনা। সঙ্গে সঙ্গে ঋতব্রত সন্দীপনরা পরিষ্কার জানিয়ে দেন এই সই কিন্তু আগের দিনের মিটিংয়ের রেজলিউশনে অতজন বিধায়ক উপস্থিতই ছিলেন না। যাদের সই জমা দেওয়া হয়েছে তারা কিন্তু সকলে ছিলেন না রেজলিউশনের দিন। সঙ্গে সঙ্গে স্পিকার এটা মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিধানসভার প্রধান যিনি রয়েছেন সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, তাকে এফআইআর করতে বলেন। তদন্তভার যায় সিআইডির হাতে। সেই তদন্তে তলব করা হলেও অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওদিকে ঋতব্রত সন্দীপনদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। তারা প্রায় 60 জন বিধায়ক নিয়ে নতুন করে রাজ্য বিধানসভা স্পিকারের কাছে প্রস্তাবনা জমা দিয়ে দেন, যে প্রস্তাবে শিলমোহরও পড়ে যায়। এই মুহূর্তে তাদের অবশ্য সেই বিধায়ক সংখ্যাটা আরও বেড়েছে বলেই শুনেছি। অর্থাৎ ঋতব্রতর তৃণমূলই প্রধান বিরোধী দল। সংসদীয় দলে ভাঙনটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সোমবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে, দিল্লির বাড়িতে একে একে জড়ো হতে থাকেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বীরভূমের শতাব্দী রায়, বোলপুরের অসিত মাল, মথুরাপুরের বাপি হালদার। সেই বাপি হালদার কিন্তু অভিষেকের খুব কাছের মানুষ হিসেবেই যিনি রাজনীতিতে পরিচিত ছিলেন মেদিনীপুরের জুন মালিয়া। এই অরব স্বরূপদের দৌলতে বা তাদের সৌজন্যে কিন্তু এই জুন মালিয়া 21-এর মঞ্চে বা বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সভায় মমতা দেবীর পাশে পাশেই থাকতেন। ঝাড়গ্রামের কালীপদ সোরেন, বাঁকুড়ার অরব চক্রবর্তী, ব্যারাকপুরের পার্থ ভৌমিক, ইনিও একজন অভিনেতা এবং সাংসদ। ইনিও কিন্তু রাজ্য রাজনীতিতে অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। বহরমপুরের রেসব পাঠান,
বর্ধমান পূর্বে শর্মিলা সরকার, মুর্শিদাবাদের আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান, তাদের বিরুদ্ধেও কিন্তু ছোট বা বড় অভিযোগ রয়েছে। হুগলির রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই দলে। দেব ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি নিয়ে যাচ্ছেন কিনা আমার জানা নেই, তবে এনডিএ ব্লকে এই অভিনেতা সাংসদের বসা কিন্তু পাক্কা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চমকারও আছে, ভূপেন্দ্র যাদবের এই বাড়ির বৈঠক চলাকালীন সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিকই শুনছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন কাজ নিয়ে তিনি দিল্লি পাড়ি দিয়েছেন, দিল্লিতেই রয়েছেন। আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত প্রকল্প কথা ঘোষণা করা হয়েছে এবং তারপর দিনই এই সোমবারের এই বৈঠক। এই পশ্চিমবঙ্গের জন্য আয়ুষ্মান ভারত সকলের জন্য ঘোষণা করেছে, আরও বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার জন্যই গিয়েছেন। তারই ফাঁকে ঘুরে যান তৃণমূলের দুপুরবেলার ভূপেন্দ্র যাদবের বাড়িতে হওয়া এই বৈঠকে। এরপর দিন কেটে সন্ধ্যা নামছে, সূর্যাস্ত হলো। এই সূর্যাস্তের পর এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক ছেড়ে, মানে সেটা তখন অতীত হয়ে গেল। সূর্যাস্তের পর আর এক চমক শতাব্দীর বাড়িতে। শতাব্দী সাংসদ, শতাব্দী রায় 4 বারের তৃণমূলের নির্বাচিত সাংসদ, সেই শতাব্দীর বাড়িতে এবার চায়ের আড্ডা। এমনিতেই বিজেপির চায় পেয়ে চর্চার একটা বিষয় আছে, একটু লক্ষ্য করেই আপনারা দেখবেন। রাজ্যের মন্ত্রী দিলীপ বাবু যখন কলকাতায় থাকেন, মর্নিং ওয়াকে বেরোলেই তিনি ওই চায়ের দোকানে বসেন, আড্ডা দেন। আসলে এটা জনসংযোগের একটা ব্যাপার বিজেপির তরফে। তা সেই চায়ের আড্ডা এবারে শতাব্দীর বাড়িতে সোমের সন্ধ্যায়, যেখানে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা তো ছিলেন, আলাদা করেছে সেখানে, আলাদা করে সেখানে নজর কাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা কিন্তু বারে বারে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় রয়েছে। শুভেন্দু অধিকারী রয়েছেন এই শতাব্দীর বাড়িতে এবং বিরোধী সাংসদরাও রয়েছেন তৃণমূলের, যিনি সেখানে উপস্থিত। আসলে রাজনীতিতে শুভেন্দুবাবুর অভিজ্ঞতা দিয়ে কাকুলি দেবীর নেতৃত্বাধীন ওই বিদ্রোহী সাংসদরা ঠিক কী উপায় অবলম্বন করলে তাদের সাংসদ পদ খারিজ হবে না এবং এটা বৈধ সংযুক্তিকরণ হিসেবে গণ্য করা হবে, এই সমস্ত কিছুই তিনি জানান দিচ্ছিলেন বা বোঝাচ্ছিলেন কীভাবে কী হবে। কারণ এখনও তো সেশনটা শুরু হয়নি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি তারা টোটাল ব্যাপারটা সেরে নেন তাহলে অনেকটা সুবিধে হবে, অন্তত বেঁচে যাবেন তারা। সেখানে পুনর্নির্বাচন না হলে সেখানে সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে। এই সব কিছুকে ছাপিয়ে আরও প্রশ্ন উঁকি দিচ্ছে জনমানসে। 2021 সালে রাজ্যে হেরে যাবার পর যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা সেদিন গেরুয়া পতাকা বুকে আঁকড়েছিলেন, তাদের পরিবারের কাউকে কাউকে মৃত্যুবরণও করতে হয়েছিল, যার মামলা হয়তো এখনও চলছে, পায়নি সেই পরিবারগুলি বিচার। তাদের আবেগের কথা কি আজ গেরুয়া শিবিরের নেতাদের মনে পড়ল না একবারও? সেই সময় বিজেপির নেতা কর্মী সমর্থকদের কোনো মিটিং মিছিল করতে দেওয়া হতো না পুলিশের অনুমতি না থাকলে। আর পুলিশের কাছে নিজেদের ছাত্র যুব মহিলা শ্রমিক সংগঠনের তরফ থেকে কোনো না কোনো সভা বা মিটিং আগে থেকেই ডেকে নেওয়া থাকতো, বা পুরনো কোনো তারিখ লিখে থানা থেকে একটা স্ট্যাম্প মারিয়ে দেওয়া হতো। থানা পুলিশ সবই তো একবারে হাতের মুঠোয়। আদালত থেকে অনুমতি নিয়ে সভা করতে হয়েছে। সেই সময় বিরোধীদের এরকম নজির রয়েছে। শুভেন্দুবাবুকে বেশ কয়েকবার এরকমভাবে আটকানো হয়েছে। এমনও হয়েছে আদালতের বিশেষ অনুমতি নিয়ে কাটছাঁট করে তিনি সভা করেছেন, সেখানে অত যে উপস্থিতি জমায়েত সেটা কমাতে হয়েছে। ঠিক এইভাবেই গণতন্ত্রের টুটি টিপে সেদিনের হত্যাকারীদের দলের একটা অংশ আজকে সেই বিজেপিতেই নাম লেখাতে চলেছেন। এত সহজে কি তাদেরকে মেনে নিতে পারবেন বিজেপির ওই নেতা কর্মী সমর্থকরা, যারা সেদিনকে তাদের পরিবারের কাউকে না কাউকে হারিয়েছেন বা তারা অত্যাচারিত হয়েছেন এই তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের হাতে, বা এই নেতাদের অঙ্গুলি হেলনে যারা সেদিন আহত হয়েছিলেন, মার খেয়েছিলেন, রক্ত ঝরেছিল। দলবদল এই খেলা তো 2011 সালে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের রাজ্যপাট চলে যাবার পর একে একে কংগ্রেস থেকে প্রথমে শুরু করলেন, তারপরে বামেদের থেকে দল ভাঙানোর এই খেলা। ইতিহাস কিন্তু কাউকে কোনোদিন ক্ষমা করে না। মনে আছে তো প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন কি বলেছিলেন? পাই পয়সার হিসেব কিন্তু চুকাতে হবে। তাই তো
কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? কমেন্ট বক্সে মতামত জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম।